এই ঘটনাটা তখনকার, যখন কোভিড শুরু হয়েছিল। আমার ছোট্ট একটা পরিবার, আমি, আমার মা, বাবা মারা গেছেন অনেক আগে। আমরা একটা ছোট্ট বাড়িতে একসঙ্গে থাকতাম। আমি একটা চাকরি করতাম, কিন্তু কোভিডের কারণে সেই চাকরিটা হারিয়ে ফেললাম। খুব কষ্টে দিন কাটছিল। পৃথিবীর মতোই আমরাও তখন থমকে গিয়েছিলাম। কোনো কাজ নেই, টাকার অভাব। এমন অবস্থায় বাড়িতে চাল ডাল পর্যন্ত ফুরিয়ে আসছিল। আমি অনেক জায়গায় চেষ্টা করলাম কাজ খুঁজে পেতে, কিন্তু কিছুই হচ্ছিল না। তখন আমার এক বন্ধু, যে অন্য শহরে থাকতো, সে আমার খুব পুরনো বন্ধু ছিল। আমি তাকে ফোন করে বললাম, ভাই, কোনো কাজের ব্যবস্থা করে দাও না, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। প্রথমে সে একটু ঠাট্টা করে বলল, যখন দরকার পড়ল তখনই মনে পড়লো, তাই না? তবুও যেহেতু সে আমার সত্যিকারের ভালো বন্ধু ছিল, শেষে বলল, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? আমি বললাম, হ্যাঁ আছে তো। তার কথাতেই বুঝে ফেলেছিলাম সে আমাকে কি কাজ দিতে চায়। ওর একটা বিশাল ট্রান্সপোর্ট ব্যবসা ছিল, অনেক ট্রাক, যা দেশের বিভিন্ন শহরে নানা জিনিস সরবরাহ করত। সে বলল, যত দ্রুত সম্ভব আমার সঙ্গে দেখা করো। সে শহরে থাকতো। আমি পরের দিনই তার কাছে পৌঁছে গেলাম। সেখানে গিয়ে সে আমার সঙ্গে আরেকজনের পরিচয় করিয়ে দিল। বলল, দেখো, ট্রাকগুলো অনেক লম্বা রাস্তায় যায়, তাই তোমার সঙ্গে আরেকজন ড্রাইভারকে পাঠাচ্ছি। আমার সঙ্গে যার পরিচয় করিয়ে দিল তার নাম ছিল রবি। রবির উচ্চতা ছিল খুবই কম, কিন্তু বয়সে আমার চেয়ে বেশ বড়। তখন আমার বয়স প্রায় 30। সে আমার লাইসেন্স দেখে একটা ট্রাকের চাবি হাতে দিল এবং বলল, এই ট্রাকটা তোমাকে হারোয়া পর্যন্ত নিয়ে যেতে হবে। হারোয়া নামের জায়গাটা প্রায় 15 ঘন্টার পথ। ট্রাকটায় লোড করা ছিল মুরগি আর ছাগলের মাংস। আমি ট্রাক স্টার্ট করলাম। রবি আমার পাশে বসলো। লোকটা স্বভাবে খুবই ভালো, প্রথম থেকেই ভদ্রভাবে কথা বলছিল। আমরা ঠিক করলাম রাতের ড্রাইভ আমি করব, আর সকালে সে। রবিও এতে রাজি হয়ে গেল। রাস্তাটা ছিল অনেক লম্বা। আমরা রওনা দিলাম, দুইজনে গল্প করতে করতে। তখন প্রায় সন্ধ্যা 6টা বেজে গেছে। আমাদের রাতভর ড্রাইভ করতে হবে, আর পরের দিনের অর্ধেকটাও রাস্তায় কাটবে। ট্রাক ধীরে ধীরে শহর ছেড়ে একেবারে অন্ধকার রাস্তায় ঢুকে গেল। 1 ঘন্টার মতো চলার পর আমরা মেইন হাইওয়েতে পৌঁছালাম। কিন্তু সমস্যা হলো, কোভিডের কারণে সেই হাইওয়ে বন্ধ ছিল। আমি আগে থেকে জানতাম না, ফলে পুলিশ আমাদের ফিরিয়ে দিল। রবি বলল, আমি একটা বিকল্প রাস্তা জানি, জঙ্গলের ভেতর দিয়ে যায়। যদিও পথটা অনেক লম্বা, কিন্তু হারোয়া পৌঁছানো যাবে। অবস্থার পরিপ্রেক্ষিতে রাজি হতেও হলো। আমরা ঘুরে সেই জঙ্গলের রাস্তা ধরলাম। রাস্তাটা ভয়ঙ্কর নির্জন, চারপাশে কাটা ঝোপ, আর কোথাও কোনো আলো নেই। কিন্তু হাইওয়েতে অন্তত লাইট থাকে, কিন্তু এই রাস্তায় কিছুই নেই, শুধু আমি, আমার ট্রাক আর রবি। আর গভীর রাতে নিস্তব্ধতা। দূর দূর পর্যন্ত, মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও দেখা নেই। আমরা কম বেশি সবাই জানি, কোভিডের সময় সবাই ঘরে বন্দি ছিল। রাত তো বটেই, দিনে পর্যন্ত মানুষ বাইরে আসতো না। তাই যখন মেইন রোডে ট্রাফিক প্রায় বন্ধ, তখন এই জঙ্গলের রাস্তায় কে থামবে? কেউই না। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। জীবনে প্রথমবার এত নির্জন পথ দিয়ে ট্রাক চালাচ্ছিলাম আমি। ট্রাকের হেডলাইটে যতটুকু রাস্তা দেখা যায় ততটুকুই আমার দুনিয়া। তার বাইরে শুধুই অন্ধকার, একেবারে কালো। রবি তখন ক্লান্ত হয়ে পড়েছিল, চোখ বন্ধ হচ্ছিল তার। সে হেলান দিয়ে বসে পড়ল, আর আমি স্টিয়ারিংয়ে মনোযোগ দিলাম। আমাদের আগেই ঠিক হয়েছিল সকাল পর্যন্ত আমি ট্রাক চালাবো, তারপর সে দায়িত্ব নেবে। রবি তখন ঘুমিয়ে পড়েছিল। আমারও একটু ঘুম ঘুম ভাব আসছিল, কিন্তু একটা কথা মনে পড়ল, ড্রাইভারের পাশে বসে থাকা লোকটার নাকি কখনো ঘুমানো ঠিক নয়, কারণ পাশের লোক ঘুমিয়ে গেলে ড্রাইভারও তন্দ্রাচ্ছন্ন হয়ে যেতে পারে, আর তাতেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমি চেষ্টা করছিলাম যতটা পারি মনোযোগ ধরে রাখতে। আমার পুরো মন ছিল ট্রাক চালানোর দিকে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর দেখি রাস্তা একসময় পুরোপুরি কাঁচা হয়ে গেল, আর সামনে গিয়ে রাস্তা দুটি ভাগ হয়ে গেছে। রবি তখন গভীর ঘুমে। আমি বুঝে উঠতে পারছিলাম না
কোন পথ নেব। একটা আন্দাজে বাম দিকের রাস্তা বেছে নিলাম, কিন্তু এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আর সেই সঙ্গে প্রথম এবং শেষও। আমি ট্রাকটা সেই রাস্তা ধরে চালাতে থাকলাম। রাস্তাটা যতই এগোচ্ছিল ততই সরু হয়ে যাচ্ছিল। ভাবুন তো, যদি আমি ট্রাকটা বন্ধ করে দিই, চারপাশে নিস্তব্ধতা, জঙ্গলের অন্ধকার, ছোট ছোট প্রাণীর শব্দ, সব মিলিয়ে এমন এক ভয়ঙ্কর নিস্তব্ধতা, যেন বাতাসও থেমে গেছে। আমি ট্রাক চালিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি দূরে কাঁচা রাস্তাটার একেবারে শেষে একটা লালচে আলোর ঝলকানি। দেখে মনে হচ্ছিল যেন কোনো ঘরে আলো জ্বলছে। আমার মনে প্রশ্ন জাগলো, এই জঙ্গলের ভেতর কে থাকতে পারে? তবুও ট্রাক থামালাম না, চালিয়ে যেতে লাগলাম। ঠিক তখনই রবি জেগে উঠল, পরে উঠল, তুমি কোথায় চলে এলে? এটা কোন জায়গা? আমি বললাম, আমিও জানি না, কিন্তু দেখো, ওই সামনে একটা কুঁড়ে ঘর আছে মনে হচ্ছে, হয়তো কেউ থাকে সেখানে। রবি বলল, চলো নেমে গিয়ে দেখি। আমরা দুইজন ট্রাক থেকে নেমে ধীরে ধীরে সেই কুঁড়ে ঘরের দিকে এগোলাম। ভেতর থেকে লালচে একটা আলো বের হচ্ছে। ঘরের দেয়ালে একটা ছোট্ট জানালা ছিল, সেখান দিয়ে দেখা যাচ্ছিল ভেতরে কেউ হাঁটাচলা করছে। ছায়াটা দেয়ালে পড়ছিল, স্পষ্ট বোঝা যাচ্ছিল কেউ সেখানে আছে। কিন্তু প্রশ্ন হলো, এই নির্জন অন্ধকার জঙ্গলে কে থাকতে পারে এত রাতে এবং কিভাবে? সব কিছুই অদ্ভুত লাগছিল। মাথার হাজারটা প্রশ্ন ঘুরছিল মাথার মধ্যে। আমরা কুঁড়ে ঘরের দরজার কাছে গেলাম। হালকা নক করতেই ভেতর থেকে ভারী গলায় একটা আওয়াজ এলো, ভেতরে চলে আসো। কিন্তু জুতা খুলে আমরা চুপচাপ দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরে একটা পুরনো পরিবেশ, মাটির হাঁড়ি পাতিল, কাঠের টেবিল, ধুলা জমা জিনিসপত্র। ঘরের মাঝখানে বসে আছেন এক বৃদ্ধ লোক। তিনি নিচু স্বরে কিছু পড়ছিলেন, আর শরীরটা সামান্য দুলছিল তাল মিলিয়ে। আমরা ভেতরে ঢুকতেই তিনি বললেন, এসো, বসো এখানে। তিনি একবারও আমাদের চোখে চোখ রাখলেন না, চুপচাপ আমাদের সামনে একটা পুরনো মাটির পাত্রে পানি এনে রাখলেন। এক পাশে একটা পুরনো লাল লণ্ঠন জ্বলছে। আমরা তাকে সালাম করলাম। তিনি শান্ত গলায় বললেন, ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম, আমরা ট্রাক চালক, রাস্তায় ভুল করে এখানে চলে এসেছি। বৃদ্ধ বললেন, আমি এই জঙ্গলের ভেতরে থাকি, মানুষের দুনিয়া থেকে দূরে, শুধু আল্লাহর ইবাদতে দিন কাটাই। তার কথায় আমাদের চমকে উঠতে হলো। এই নির্জন বনে কোনো পরিবার ছাড়া তিনি কিভাবে একা থাকেন? খাবার জোগান দেন কিভাবে? রাতের ভয় পান না? তিনি হাসলেন না, শুধু বললেন, সব কিছু আল্লাহই চালান। তারপর তিনি আমাদের মাটির পাত্রে পানি দিলেন। আমরা খেয়ে ধন্যবাদ জানালাম। তারপর তিনি চুপচাপ বললেন, তোমরা ভুল পথে এসেছো। যে রাস্তা ধরে এসেছো সেটা ঠিক নয়, অনেক পেছনে একটা মোড়ে তোমরা ভুল টার্ন নিয়েছো। রবি আমার দিকে তাকিয়ে বলল, মানে? আমরা যে রাস্তা নিয়েছি সেটা ভুল। আমি হতভম্ব হয়ে মাথা নাড়লাম। মনে মনে বললাম, এই বৃদ্ধ আসলে কে? আর সে কিভাবে জানলো আমরা কোন রাস্তা দিয়ে এসেছি? আমি রবিকে জিজ্ঞেস করলাম, এখন এই রাস্তা আর কত দূর? আমাদের কি এই পথেই এগোতে হবে যে হাইওয়ের সঙ্গে যুক্ত হবে? বৃদ্ধ বললেন, এই পথটা শর্ট, হাইওয়ের সঙ্গে তোমাদের সংযোগ করবে, কিন্তু সতর্ক হও, পথটা ঠিকমতো নিরাপদ নয়, এখানে অনেক কিছু ঘটতে পারে। আমরা পানি খেয়ে একটু তাজা হলাম, ধন্যবাদ জানালাম এবং ট্রাকে উঠলাম। আমি ট্রাক চালাতে লাগলাম। আমি কি বলবো, রাস্তা চারপাশে অন্ধকার, সেই গভীর জঙ্গলে নিস্তব্ধতা, সব মিলিয়ে ভয়াবহ অনুভূতি। রবি আর আমি ভাবছিলাম, ট্রাক ফিরিয়ে নেব নাকি এই পথে এগিয়ে যাব। রবি বলল, এটা তো মালিকের ট্রাক, ফুয়েলের হিসাবও দিতে হবে। আমরা এত দূর এসেছি, এখন এই পথে এগোনোই ভালো। আমি বললাম, ঠিক আছে, যে বৃদ্ধ বলেছেন, যা হবে দেখা যাবে, তুমি শুধু চালাও। আমরা ট্রাক চালানো শুরু করলাম। 1 ঘন্টা যাওয়ার পর হঠাৎ ট্রাকের ছাদের ওপর কিছু লাফ দেওয়ার শব্দ এলো। আমি বাইরে তাকালাম। ঝাড়ের মধ্যে মনে হলো কেউ আমাদের দিকে চোখ রাখছে। আমি ট্রাকের গতি বাড়ালাম। ছাদে যেন কেউ লাফ দিয়ে আবার হারিয়ে যায়। পরের মুহূর্তে আবার ছাদে লাফ দেওয়ার শব্দ এলো। আমি চোখ তুলে চারপাশের গাছগুলো দেখলাম। দুই পাশে ঘন জঙ্গল, যেগুলো রাস্তা ঢেকে রেখেছে। মনে হলো কেউ গাছের সাহায্য নিয়ে ট্রাকে লাফ মারছে আর কখনো গাছে চড়ছে, যেন কোনো অদ্ভুত প্রাণীর খেলা।
কিন্তু সেই অন্ধকারে মনে হলো এটি কোনো মানুষ নয়, তবুও মানুষের মতো আকৃতি গাছের শাখা ধরে ট্রাকে লাফ দিচ্ছে। রবি তখন পুরোপুরি ভয়ে কাঁপছে। আমি সামান্য সাহস ধরে রেখেছি, কিন্তু রবি একেবারেই ভয় পেয়েছে। হঠাৎ মনে হলো আমার পায়ের তলার জমিন হিলচিল করছিল। ট্রাকের ভেতর হঠাৎ একটা হুমকির আওয়াজ। ট্রাক দোলা দিতে শুরু করলো। আমি বুঝতে পারলাম ট্রাকের এক টায়ার ব্লাস্ট হয়েছে। আমি রবিকে বললাম, দেখো, এই পথে চালানো এখন অসম্ভব, আমাদের টায়ার চেঞ্জ করতে হবে। রবি বলল, তুমি নিজে চেঞ্জ করো। আমি বললাম, এটা কি মজা? এত বড় টায়ার আমি একা কিভাবে পরিবর্তন করব? তোমারও আমার সঙ্গে নামতে হবে। আমরা দুইজনে সাহস করে টায়ার চেঞ্জ করতে নামলাম। সেই সময় মনে হচ্ছিল ট্রাকের ছাদের ওপর কেউ আছে, কিন্তু বাইরে তাকালাম, কেউ নেই। আমরা একটি টর্চ নিয়ে স্পেয়ার হুইল বের করতে লাগলাম। টায়ার চেঞ্জ করা সহজ কাজ নয়, অনেক সময় লেগেছে। আমরা দুইজনই ভয়ে কাঁপছিলাম। কি ভয়াবহ পরিস্থিতি ছিল চারপাশের পরিবেশ, আর আমরা কিভাবে জঙ্গলের সেই নিস্তব্ধতা এবং অদ্ভুত ঘটনার মোকাবেলা করেছিলাম। আমরা স্পেয়ার হুইল খুলে জ্যাক দিয়ে একটি পুরনো হুইল সরাচ্ছিলাম। আমাদের অনেক সময় লেগেছে সেই কাজ শেষ করতে। আমরা হুইল টাইট করছি, তখনই যেন আমাদের চারপাশের জঙ্গলে কিছু অদ্ভুত ঘটতে শুরু করলো। মনে হলো কেউ এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে আমাদের কাছাকাছি আসছে। এখনো আমরা কিছু দেখিনি, কিন্তু তার উপস্থিতি অনুভব হচ্ছিল। রবিকে বললাম, রবি, আমার মনে হচ্ছে কেউ জঙ্গলের মধ্যে আছে, গাছের তনুর আড়ালে লুকোচাপা করে আমাদের কাছে আসছে। রবি চুপচাপ বলল, তুমি শুধু তোমার কাজ শেষ করো, যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে আসি। ওইদিকে একবারও নজর দিও না। ঠিক তখনই পাতার মধ্যে অদ্ভুত ছড়ছড় করার আওয়াজ শোনা গেল, যেমন কেউ এক গাছ থেকে লাফ দিয়ে অন্য গাছে চলে যাচ্ছে। অন্ধকারে আমরা দেখলাম এক ব্ল্যাক শ্যাডো, ছায়ার মতো কোনো অদৃশ্য কিছু। সে কখনো এক তনের আড়ালে, কখনো অন্য তনের আড়ালে চলে যাচ্ছে। উচ্চতায় বড় গাছগুলো এবং তাদের তনু তাকে আড়াল দেয়, আর সেই অদৃশ্য সত্তা আমাদের খুব কাছাকাছি আসছে, অন্ধকারে অদৃশ্য। আমি বললাম, রবি, আমাদের সাথে কিছু খারাপ হতে চলছে। রবি বলল, এক কাজ করো, তোমার টর্চ সেই দিকে ছুঁড়ে দাও এবং দেখো, আমি এখানে স্ক্রু লাগাতে থাকবো। তোমার কাজ শেষ হলে ট্রাক চালাতে পারবে। আমি টর্চ সেই দিকে মেরে তাকালাম। আমার চোখ তখন ভয় দিয়ে একেবারেই সচল ছিল না। এক মুহূর্তে বুঝতে পারিনি কোথায় কি হচ্ছে। হঠাৎ দেখলাম এক তনের আড়াল থেকে কোনো ব্ল্যাক শ্যাডো শুধুমাত্র মুখ বের করে আমাদের দিকে তাকাচ্ছে, চোখ দুইটি লাল। এখনো সে আমাদের অনেক দূরে, তবে স্পষ্ট কেউ আমাদের ফলো করছে। আমি রবিকে বললাম, রবি, আমি কাউকে দেখছি, সে আমাদের দেখছে। রবি তখন আর কাজ করতে পারছিল না, হাত কাঁপছিল, স্ক্রু লাগানো অসম্ভব হয়ে গিয়েছিল। সে বলল, ভয় পেও না, তোমার কাজ হবে, তুমি ট্রাক চালাও, আমি এখানে থাকবো। আমরা প্যানিকের মধ্যে পড়েছিলাম। যে টায়ার ব্লাস্ট হয়েছিল সেটাও আবার স্টেপনির জায়গায় লাগাতে হবে, আর তাতে অনেক সময় লাগবে। কিন্তু রবি বলল, যাও ট্রাক চালাও, আমি এখানেই থাকবো। আমি রবিকে তাকিয়ে বললাম, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু ভয়ের সেই মুহূর্ত এবং অন্ধকারের জঙ্গলের ঘনত্ব সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা একা নই, কেউ বা কিছু আমাদের চারপাশে আছে, আমাদের প্রতি নজর রাখছে। এবার ট্রাক কিভাবে স্টার্ট করব? তখনও তো টায়ার ঠিক করতেই হবে। রবি নিজের মাথায় হতাশার মতো হাত রাখলো এবং বলল, তুমি শুধু আমার সঙ্গে থাকো, ওইদিকে নজর দিও না। আমি তার কথা মেনে দ্রুত টায়ার ঠিক করতে লাগলাম। রবিও সাহায্য করলো, স্ক্রু ফাইনাল করে দিল। সব ঠিক হয়ে যাওয়ার পর আমি দ্রুত ট্রাকের ভিতরে ঢুকলাম এবং স্টার্ট দিলাম। এই পরিস্থিতির মধ্যে আমাদের ভেতরে ভয় আরও বাড়ছিল। মনে হচ্ছিল যে ব্ল্যাক শ্যাডো আমাদের ফলো করছিল, সেই অদ্ভুত ছায়াটা, সে এখন আমাদের আরও কাছাকাছি এসে খেলছে। আমরা ট্রাক চালাতে শুরু করলাম। রবি পাশে বসে আছে। হঠাৎ মনে হলো ট্রাকের পিছনে কেউ বা কিছু আঘাত করছে। আমি সাইড গ্লাসে তাকালাম, দেখতে পেলাম সেই ব্ল্যাক শ্যাডো বা সেই ছায়াটা আবারও আমাদের ফলো করছে। আসল সমস্যাটা
তখন সামনে ট্রাকটি মাংসের ট্রাক ছিল। কিছুক্ষণ পর মনে হলো ট্রাকের পেছনের দরজা খুলে গেছে। এক ভয়ঙ্কর শব্দ হলো। মাংসের কিছুটা অংশ ট্রাক থেকে বাইরে পড়ে গেছে। রবি বলল, ট্রাক থামাও। আমি ব্রেক দিলাম। আমরা দুইজন ধীরে ধীরে ট্রাকের পেছনে গেলাম, হেলমেটের আলো দিয়ে। দেখার সঙ্গে সঙ্গে আমাদের ভয় আরো বেড়ে গেল। ট্রাকের ভিতর থেকে এমন শব্দ আসছে যেন কেউ কাঁচা মাংস খাচ্ছে। বড় বড় বকরির এবং মুরগির মাংস ট্রাকের বাইরে ছড়িয়ে। মনে হচ্ছিল কেউ ট্রাকের লক খুলে ভেতরে ঢুকেছে। ভেতরে শ্বাসের আওয়াজ, মানুষের নয়, কোনো পশুর নয়, একেবারে অদ্ভুত ভয়ঙ্কর শ্বাসের আওয়াজ। আমরা চিৎকার করলাম, কে আছে ভেতরে? কেন আমাদের মাংস নষ্ট করছো? হঠাৎ অনুভব করলাম যেই ভেতরে মাংস খাচ্ছিল সে চুপ হয়ে আমাদের শুনছে। আমরা বললাম, বাইরে বের হও। ততক্ষণে আমাদের মনে হলো আমাদের চারপাশে আরও অনেক আছে। ভয়, চাপ, শ্বাস প্রশ্বাসের আওয়াজ সব মিলিয়ে মনে হচ্ছিল আমাদের পেছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। রবি ধীরে ধীরে বলল, তুমি কি এটা অনুভব করছো যা আমি অনুভব করছি? আমি বললাম, হ্যাঁ, মনে হচ্ছে আমাদের পিছনে কেউ আছে। রবি বলল, আমাদের এখান থেকে যত দ্রুত সম্ভব বের হতে হবে। আমি বললাম, ট্রাক তো খুলে গেছে, মাংস নষ্ট হয়েছে, ভেতরে যা আছে সেটা আমাদের মাংস খাচ্ছে। নিশ্চিত এটা কোনো অদ্ভুত কিছু। আমরা দৌড়ে ট্রাকে ফিরে এলাম। স্টার্ট দেওয়া ট্রাক আবার চলতে লাগলো। আমি গিয়ার দিলাম। অবশেষে আমরা ট্রাক চালিয়ে বের হয়ে এলাম। মনে হচ্ছিল আমাদের পিছনে থাকা সব কিছু, সব সত্তা বা সেই ছায়াগুলো ট্রাকের মাংস খাচ্ছে, ঠিক যেমন কোনো জন্তু খায়। জঙ্গলের ওই নিরিবিলি রাস্তা যেখানে এতক্ষণ পর্যন্ত অদ্ভুত সব ঘটনার সাক্ষী হয়েছি, সেটার দৃশ্য আমি তা বর্ণনা করতে পারি না। আমরা চলতে থাকলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা। সাথে সেই অদ্ভুত কার্যক্রমগুলো চলতে থাকলো। ছায়া, শোনার আওয়াজ, খা খা শব্দ এবং অদৃশ্য চোখের নজর। শেষে আমরা পৌঁছালাম এমন একটি স্থানে যেখানে শুনশান, তবু এই জায়গাটি কিছুটা নিরাপদ মনে হচ্ছিল। আমাদের ভয়ের অনুভূতি কিছুটা কমে গেল এবং সেই সব অদ্ভুত ঘটনা থেমে গেল। যখন আমরা ট্রাক থামিয়ে পেছনের দিকে দেখলাম, আমাদের চোখে বিশ্বাস আসেনি। প্রায় 80% মাংস ট্রাক থেকে অদৃশ্য। আমরা কিভাবে বেঁচে এলাম তা বোঝানো কঠিন। আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলো সেই জঙ্গলে কাটলো, কিন্তু আল্লাহর রহমতে আমরা সেখান থেকে নিরাপদে বের হতে পেরেছিলাম। এই ছিল আমার পুরোপুরি সত্য ঘটনা। আমি ভাবলাম এটি আপনাদের সঙ্গে ভাগ করি। ধন্যবাদ, আপনি এই ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এবার শুরু হচ্ছে আর একটা নতুন ঘটনা। এই ঘটনাটা তখনকার, যখন আমি কাজ খুঁজছিলাম। এর আগে আমি ছোট 4 চাকাওয়ালা গাড়িতে পণ্য ডেলিভারি করতাম, কিন্তু হঠাৎ একদিন আমার শরীর খুব খারাপ হয়ে গেল। আমার মালিকের অনেক ক্ষতি হচ্ছিল, তাই সে বাধ্য হয়ে অন্য একজন ড্রাইভার রাখলো। এই অসুখের কারণে আমার বড় ক্ষতি হয়। আমি গরিব পরিবারের ছেলে, আর সংসারে উপার্জনের একমাত্র মানুষ ছিলাম আমি নিজেই। ফলে সংসারের অবস্থা দিনে দিনে খারাপ হতে লাগলো। আমার কাজের খুব দরকার ছিল, কিন্তু কোথাও কাজ পাচ্ছিলাম না। গাড়ি চালানোই ছিল আমার একমাত্র দক্ষতা, কিন্তু আমি আর সেই কাজটা করতে চাইনি, কারণ আগের অসুখটা গাড়ি চালানোর কারণেই হয়েছিল। তবু সময়ের চাপে আর উপায় রইল না। বাড়িতে খাবার জোগানোটাই কঠিন হয়ে পড়েছিল। অবশেষে আমি আবার সেই লাইনে নামতে বাধ্য হলাম। আমি আমার আগের মালিকের সঙ্গে যোগাযোগ করলাম। তিনি আমাকে তার এক বন্ধুর কাছে পাঠালেন, যার একটা লজিস্টিক কোম্পানি ছিল, যেখানে বড় ট্রাকে পণ্য এক শহর থেকে অন্য শহরে পাঠানো হতো। আমি পরের দিনই সেখানে গিয়ে মালিকের রেফারেন্সে চাকরির কথা বললাম। তিনি বললেন, দেখো, তুমি ছোট গাড়ি চালিয়েছো, এখনই বড় ট্রাক হাতে দিতে পারবো না। আগে 1 সপ্তাহ এক সিনিয়র ড্রাইভারের সঙ্গে হেল্পার হিসেবে কাজ করো। এই সময় তোমাকে কিছু বেতনও দেওয়া হবে। যখন ওই ড্রাইভার তোমাকে উপযুক্ত মনে করবে, তখন তোমাকে ট্রাক ড্রাইভার হিসেবে নিয়োগ দেব। এরপর তিনি আমার পরিচয় করিয়ে দিলেন এক ড্রাইভারের সঙ্গে। তার নাম ছিল চন্দন। সবাই তাকে ভালোবেসে চন্দন চাচা বলে ডাকত।
মালিক চন্দন চাচাকে বললেন, এই ছেলেটাকে তোমার সঙ্গে রাখো, গাড়ি চালানো শেখাও আর কাজের হাত পাকড়ে দাও। চাকরিতে আমাকে হেল্পার হিসেবে রাখা হয়েছিল। চন্দন চাচা তখনই এক দীর্ঘ সফর শেষ করে ফিরেছেন। মানুষ হিসেবে দারুণ ভালো, শান্ত স্বভাবের। তিনি বললেন, বেটা এখন একটু বিশ্রাম নাও, ট্রাকে সন্ধ্যার মধ্যে মাল লোড হয়ে যাবে, তখন আমরা রওনা হব। এই কথা বলে তিনি বিশ্রামে চলে গেলেন। আমাকে খাবার দেওয়া হলো, খেয়ে নিলাম। মালিকও বললেন, তুমি একটু বিশ্রাম নিয়ে নাও, সামনে অনেক লম্বা পথ, ক্লান্ত হয়ে যাবে। কিন্তু আমি বিশ্রাম করতে গেলাম না, বরং বসে বসে ট্রাকে মাল লোড হতে দেখছিলাম। লজিস্টিক কোম্পানিতে প্রতিটি কাজের আলাদা আলাদা লোক ছিল। লোডিং টিম ব্যস্ত ছিল, তারা বড় বড় বাক্সে চা পাতার কার্টুন তুলছিল ট্রাকের ভেতরে ভেতরে আমার মন ভরে যাচ্ছিল। ভাবছিলাম, এই ট্রাকটা অটো ট্রান্সমিশন, মানে আধুনিক গাড়ি। আজ নয়তো কাল আমিও একদিন একাই এমন ট্রাক চালাবো। সন্ধ্যার দিকে আমাকে কোম্পানির নাম লেখা একটা ইউনিফর্ম দেওয়া হলো। কোম্পানির নাম আমি এখানে প্রকাশ করছি না। এদিকে সন্ধ্যা নেমে এলো। চন্দন চাচাও ফিরে এলেন। ট্রাকের লোড সম্পূর্ণ শেষ, গাড়ি পুরো প্রস্তুত। আমরা ট্রাকে উঠলাম। চাচা ইঞ্জিন স্টার্ট করলেন। ট্রাক ধীরে ধীরে শহর ছেড়ে বেরিয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই শহরের কোলাহল, আলো, যানবাহনের শব্দ সব ফিকে হয়ে গেল। এখন আমাদের সামনে ছিল একটানা নীরব অন্ধকার রাস্তা। চারপাশে কোনো জনবসতি নেই, কোনো আলো নেই, শুধু ট্রাকের হেডলাইটের আলোয় পথ। একসময় পাকা রাস্তা শেষ হয়ে কাঁচা রাস্তা শুরু হলো। রাস্তাটার দুই পাশে ঘন গাছ, যেগুলো ডালপালা মিলেমিশে রাস্তাটা ঢেকে রেখেছে। পুরো এলাকা অন্ধকার, নির্জন আর ভুতুরে নিস্তব্ধতা। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। চন্দন চাচা বললেন, গাড়ি থামাচ্ছি, পেছনের মালগুলো ভিজে যাবে, ত্রিপল দিতে হবে। কিন্তু সাবধান, এই জায়গাটা খুব নির্জন, এখানে ডাকাতদের উপদ্রব আছে। আমি বললাম, ডাকাত? চাচা মাথা নাড়লেন। হ্যাঁ, এই এলাকায় মাঝে মাঝেই ট্রাক থামিয়ে মাল লুটে নেয়, সাবধান থেকো। বৃষ্টির ভেতর আমরা নেমে পড়লাম। ট্রাকের নিচে রাখা লোহার বাক্স খুলে ত্রিপল বের করলাম। তীব্র বৃষ্টি, বাতাস, কাদা সব মিলিয়ে দাঁড়িয়ে থাকা মুশকিল। তবু আমরা প্রাণপণ চেষ্টা করে মালগুলো ঢেকে দিলাম। সেই দৃশ্যটা আজও মনে পড়লে শরীর কাঁপে। মুষলধারে বৃষ্টি, ঝড়ো হাওয়া, নিঃসঙ্গ রাস্তা, আর আমরা দুইজন মানুষ কেমন করে যেন কাজটা শেষ করে দুইজনেই ভিজে একাকার হয়ে কেবিনে ফিরে এলাম। চাচা আবার ট্রাক চালু করলেন। রাস্তা তখনও ফাঁকা, নিস্তব্ধ। চন্দন চাচা বললেন, তুমি একটু ট্রাই করে দেখো, গাড়ি চালাতে পারো তো? আমি স্টিয়ারিং ধরলাম। আমার তো আগেই কিছুটা অভিজ্ঞতা ছিল, তাই বেশিক্ষণ লাগলো না। ট্রাকের নিয়ন্ত্রণ পুরো বুঝে ফেললাম। চাচা হেসে বললেন, বাহ, তোমার তেমন পরিশ্রমই লাগবে না, বেশ চালাচ্ছ। তার কথায় আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। কিন্তু ঠিক তখনই ভুলটা হয়ে গেল। হঠাৎ একটা বড় ধারালো পাথর গিয়ে পড়ল সামনের টায়ারের নিচে। গর্জন ধ্বনি করে টায়ার ফেটে গেল। আমি তড়িঘড়ি করে ট্রাক থামালাম। চাচার মুখ দেখে মনে হচ্ছিল তিনি কোনো অদ্ভুত চিন্তায় পড়েছেন। আমি বললাম, চাচা দুঃখিত, পাথরটা চোখে পড়েনি। তিনি মাথা নাড়লেন, কিন্তু তার মুখে চিন্তার ছাপ আগের চেয়ে গভীর। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুমি জানো এই ট্রাকের স্পেয়ার টায়ারটা ফাটা। আগের ট্রিপে পাংচার হয়েছিল, ভাবছিলাম পরে লাগাবো, কিন্তু আর লাগানো হয়নি। আমি হতবাক হয়ে গেলাম। বৃষ্টি থেমেছে, কিন্তু চারপাশে কোনো শব্দ নেই, না কোনো গাড়ির হেডলাইট, না কোনো মানুষের চিহ্ন। চাচা নিচু গলায় বললেন, সমস্যাটা শুধু টায়ার নয়, এই এলাকাটা ডাকাতদের জন্য কুখ্যাত। এখানে কোনো বসতি নেই, পুলিশের টহলও পড়ে না। তিনি কথা শেষ করতে না করতেই দূরে কোথাও একটা অদ্ভুত আওয়াজ ভেসে এলো। এই রাস্তা দিয়ে কেউ গেলে নিজের দায়িত্বে যায়, কারণ সেখানে যা ঘটে তার জন্য কাউকে দোষ দেওয়া যায় না, তাই সবাই ওই পথ এড়িয়ে চলে। বাইরে তখন ঝড়ো বৃষ্টি পড়ছে। আমাদের অবশ্য এখান থেকে বের হতে হবে। দাঁড়িয়ে থাকা মানেই বিপদ।
চন্দন চাচা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, মনে হচ্ছে এই সব আমাদের কপালে লেখা ছিল। এখন মুখ ফিরিয়ে লাভ নেই, কিছু না কিছু তো করতেই হবে। তিনি বললেন, তুমি এই ট্রাকটার কাছে থাকো, আমি পায়ে হেঁটে যাই। মনে আছে, কয়েক কিলোমিটার দূরে একটা ছোট্ট কাঁচা গ্রাম আছে, সেখানে গিয়ে সাহায্য চাইতে পারি। চাচা কথাটাও বললেন। আমার বুকের ভেতর কেমন যেন শূন্য হয়ে গেল। তখন প্রবল ঝড় বৃষ্টি, চারপাশে ঘুটঘুটে অন্ধকার, না কোনো বাড়িঘর, না কোনো মানুষ, তার উপর ডাকাতদের ভয় তো আছেই। চাচা আরও বললেন, একটা কথা শোনো, ট্রাকের ভেতরে বসে থেকো না, বাইরে ওই বড় গাছটার নিচে চলে যাও, সেখানে বসে নিজেকে লুকিয়ে রাখো, যেন কেউ দেখতে না পায়। গাছের নিচে বসলে বৃষ্টিও কম লাগবে, আবার যদি ডাকাত আসে তারা তোমাকে দেখতে পাবে না। তবে এমনভাবে বসো যেন ট্রাক আর আশপাশ দেখতে পারো। এই কথা বলে চন্দন চাচা ট্রাক থেকে নেমে পড়লেন। বৃষ্টির ভেতর টর্চের ক্ষীণ আলোয় তাকে কিছু দূর পর্যন্ত দেখতে পেলাম। তারপর তিনি অন্ধকারে মিলিয়ে গেলেন। তার যাওয়া মাত্রই আমার বুকের ভেতর ভয় জমে উঠল। আমি ট্রাক থেকে নামলাম। দূরে একটা বড় গাছ চোখে পড়ল। সেই গাছের নিচে ঝোপঝাড়ের আড়ালে বসে পড়লাম। এমন জায়গায় বসলাম যেখান থেকে ট্রাকটা দেখা যায়, কিন্তু আমাকে বাইরে থেকে দেখা যায় না। চাচা অনেকক্ষণ ধরে ফেরেননি। আমি বসে আছি, চোখ ট্রাকের দিকে, আর কানে শুধু বৃষ্টির শব্দ। চারপাশে নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে উঠছে। বলার মতো না আমি কি ভয়ানক আতঙ্কে ছিলাম তখন। ট্রাকের ইঞ্জিন বন্ধ, লাইট অফ, যাতে দূর থেকে কেউ বুঝতে না পারে এখানে ট্রাক দাঁড়িয়ে আছে। হঠাৎ বৃষ্টির আওয়াজের ফাঁকে দূর থেকে একটা অদ্ভুত গর্জন ধ্বনি শুনতে পেলাম, যেন কোনো বিশাল প্রাণী গর্জে উঠছে। শব্দটা অচেনা, গভীর আর ভয়ানক। আমার সারা শরীর কাঁপতে লাগলো। আমি আরো নিচু হয়ে ঝোপের ভেতরে লুকিয়ে পড়লাম। তারপর শোনা গেল ধপ ধপ ধপ, বড় বড় ভারী পায়ের আওয়াজ, যেন কেউ বিশাল দেহ নিয়ে এই দিকে আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, শব্দটা কাছে আসছে অথচ কাউকে দেখা যাচ্ছে না। পায়ের শব্দ এত ভারী যে মাটিতে কম্পন হচ্ছে। আমি দম বন্ধ করে শুনতে থাকলাম। ঠিক তখনই দেখি ট্রাকের ভেতরে কিছু নড়াচড়া হচ্ছে। এরপর আচমকা ট্রাকের হেডলাইট জ্বলে উঠল। আমার বুক ধক করে উঠল। চাচা তো বাইরে গেছেন, তাহলে লাইটটাকে জ্বালালো। নিজেকে শান্ত করে ভাবলাম, হয়তো বৃষ্টির পানি গিয়ে ট্রাকের ইলেকট্রিক সার্কিটে শর্ট হয়েছে, তাই লাইট জ্বলে উঠেছে। তবু চোখ সরাতে পারছিলাম না। হেডলাইটের আলোয় স্পষ্ট দেখলাম ট্রাকের কেবিনে কেউ বসে আছে। অন্ধকারের কারণে ঠিক বোঝা যাচ্ছিল না কে, কিন্তু কোনো একটা ছায়া স্পষ্ট নড়ছে সেখানে। এরপর আচমকা ট্রাকের হর্ন বাজাতে শুরু করলো। আমার বুকের রক্ত যেন জমে গেল। বৃষ্টি আর গর্জনের ভেতর সেই হর্নের শব্দ যেন বুক চিরে ঢুকে গেল। তারপর দেখি ট্রাকের দরজা খুলল আর ভেতর থেকে কেউ যেন এলো। হেডলাইটের স্পষ্ট দেখা গেল চন্দন চাচা। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম। তিনি আমার নাম ধরে ডাকলেন, ওই বাপু, কই গেলি তুই, এদিকে আয়। আমি উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলাম। বললাম, চাচা, আপনি আপনি তো সাহায্য আনতে গিয়েছিলেন, কিছু পেলেন? চাচা কিছুটা অদ্ভুতভাবে হাসলেন। ওই হাসিতে কিছু যেন গলদ ছিল, চোখের চাহনি যেন কেমন, ঠোঁটের কোণে অচেনা টান। তিনি বললেন, হ্যাঁ, কাছে একটা লোক ছিল, সে আমাদের একটা টায়ার দিতে রাজি হয়েছে, কিন্তু টায়ারটা খুব ভারী, তাই দুইজন মিলে আনতে হবে, চলো আমার সঙ্গে। আমি দ্বিধাগ্রস্ত গলায় বললাম, এই রাতে যাব? তিনি কোনো জবাব না দিয়ে সামনে হাঁটতে শুরু করলেন। আমিও বাধ্য হয়ে পিছন পিছন চলতে লাগলাম। কাঁচা রাস্তা, বৃষ্টিতে ভেজা কাদা, চারপাশে ঘন অন্ধকার, শুধু দূরে দূরে বজ্রপাতের আলোয় মাঝে মাঝে চাচার ভেজা পিঠ দেখা যাচ্ছিল শুধু। আমরা একটা অন্য জঙ্গলের ভেতরে ঢুকে পড়লাম। সেটি ছিল কাদায় ভর্তি, ঝোপঝাড়ে ঢাকা এক ভয়ঙ্কর জঙ্গল। আমার সব কিছুই তখন অদ্ভুত লাগছিল। চাচা যেন হঠাৎ করেই অচেনা আচরণ করতে শুরু করেছেন। চারদিকে অন্ধকার, অথচ তিনি এমনভাবে হাঁটছিলেন যেন এই পথগুলো তিনি বহু বছর পেরিয়েছেন। প্রতিটা বাঁক যেন মুখস্থ তার।
আমি তার পেছন পেছন যাচ্ছিলাম। হঠাৎ দেখি চাচা কোথায় যেন হারিয়ে গেলেন। আমি দৌড়ে সামনে গিয়ে দেখি যে পথে তিনি যাচ্ছিলেন সেখানে তার কোনো চিহ্ন নেই। অথচ এতক্ষণ পর্যন্ত তিনি যত দূরই যেতেন অন্ধকারের মধ্যেও তাকে আমি দেখতে পেতাম। আমি তখন ভয়ে আকাশ পাতাল। এমন সময় দূরে একটা ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখলাম। ওই দিক থেকে কেউ ট্রাকের ডিম্পারে হাত মারছে, যেন আলোটা অন অফ করছে। ট্রাকের হর্ন হঠাৎ করে জোরে বাজতে শুরু করলো, যেটা পুরো পরিবেশটাকে আরো ভয়াবহ করে তুলল। তবে একটা ভালো দিক ছিল, সেই অন অফ হওয়া আলোয় আমি ট্রাকটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি দৌড়ে ট্রাকের দিকে ছুটলাম, কিন্তু দৌড়াতে দৌড়াতে আমার মনে হচ্ছিল যেন কেউ পেছন থেকে আমাকেও তাড়া করছে। তার সঙ্গে আবার হাসির মতো আওয়াজ, একেবারে গা শিরশির করা ঠান্ডা হাসি। আমি একবার পিছন ফিরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না। আর ঠিক তখনই যখন ট্রাকের কাছাকাছি পৌঁছালাম, দেখি কিছু অদ্ভুত দর্শন। জীব দাঁড়িয়ে আছে, তারা যেন মানুষ নয়, গাছের কাণ্ডের মতো দেখতে। পুরো গা, লম্বা হাত আর চেহারায় এক অচেনা ছায়া। তারা নিজেদের মধ্যে এক অদ্ভুত গর্জনের মতো আওয়াজে কথা বলছিল। আমি চুপচাপ একপাশে লুকিয়ে পড়লাম। ঠিক তখন দূর থেকে একটা গাড়ি আসতে দেখলাম। ধীরে ধীরে সেটা কাছে এলো, একদম ট্রাকের পাশে এসে থামলো। কিন্তু ট্রাকের পাশে যারা ছিল তারা মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। আমি অবাক হয়ে দেখি গাড়ি থেকে চাচা নেমে আসছেন। তিনি আমাকে ডাকছেন, যেখানে আসো বেরিয়ে আসো। আমি কাঁপতে কাঁপতে এগিয়ে গেলাম। গাড়িতে একটা স্থানীয় লোকও ছিল। চাচা তাকে সঙ্গে করে এনেছেন। গাড়ির পেছনে একটা টায়ারও পড়েছিল। চাচা আমার ভয়ের চেহারা দেখে হেসে ফেললেন। আমি তাকে বললাম, চাচা, আমি খুব ভয় পেয়েছিলাম। আপনি তো এর আগেও এখানে এসেছেন, তাই না? আপনি তো আমাকে এখানে নিয়ে গিয়েছিলেন। তিনি অবাক হয়ে বললেন, আমি তো এখনই এলাম। তখন সেই স্থানীয় লোকটি বলল, এই জায়গাটা খুব ভয়ঙ্কর। আমরা এখানকার লোকেরাও এখানে আসি না। সবাই একে বলে জিনদের উপত্যকা। এখানে বহু মানুষ অদ্ভুত ঘটনা দেখেছে। তখন আমি বুঝলাম, যাদের আমি দেখেছি তারা কোনো মানুষ ছিল না, তারা ছিল কিছু অন্যরকম। এমন এক অস্তিত্ব যা মানুষের চোখে পড়লেও বোঝা যায় না আসলে তারা কি। এই ছিল আমার ছোট্ট একটা বাস্তব অভিজ্ঞতা। ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের এই ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। ঘটনাগুলো ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটি অন করে দেবেন। নিজের ভালো খেয়াল রাখবেন, আমাকে দোয়ায় মনে রাখবেন। পরবর্তী কোনো নতুন আকর্ষণীয় ঘটনা নিয়ে আসার চেষ্টা করব, আল্লাহ যদি সহায় হন। আল্লাহ হাফেজ।